স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। প্রবাসীদের ভোটার করার বিষয়ে নির্বাচন কমিশন একটি কার্যকর উপায় খুঁজছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে এক প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে। এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে, এ আশাবাদ জানান সিইসি। বলেন, অনেক পর্যবেক্ষণের পর 3টি পদ্ধতি নিয়ে কাজ করা হচ্ছে। পোস্টাল ভোটিং যেটি এখন আছে, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং নিয়েও কাজ করা হচ্ছে। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিয়েছেন। আমরা আশা করছি আজকের এই কর্মশালা অত্যন্ত ফলপ্রসূ হবে এবং কর্মশালায় যেসব কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন তাদের মেধা ও দক্ষতা আমাদের প্রত্যাশা পূরণে সহযোগিতা করবে। আমরা আরও আশা করছি আমাদের সীমিত সুযোগের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করব। নারায়ণগঞ্জের ২৫০০ অর্থনৈতিক অঞ্চল দেখে সন্তুষ্ট বিদেশি বিনিয়োগকারীরা। বিনিয়োগ সম্ভাবনা দেখে সেখানে সুইডিশ কোম্পানি নিলর্ন ১০,০০০ স্কয়ার মিটারের একটি প্লট বরাদ্দ নিয়ে একটি চুক্তি সই করেছে। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন ৩৬ বিনিয়োগকারী। তাদের মধ্যে চীনের ১০ জন, জাপানের ৩ জন, সৌদি আরবের ৩ জন, সংযুক্ত আরব আমিরাতের ৩ জন, যুক্তরাষ্ট্রের ৮ জন, ভারতের ১ জন এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ৮ জন আছেন। দিনভর এই ইকোনমিক জোন ঘুরে দেখবেন তারা। তাদের সামনে বিএসইজেড কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা এবং সম্ভাবনা তুলে ধরেন। তারপর তারা পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খোঁজখবর নেন, খতিয়ে দেখেন নানা সুবিধা অসুবিধা। Investment-friendly environment will enable us to fully realize the potential of this collaboration and drive sustainable economic growth. We are projecting growth with the investment, and people say Bangladesh is a land of opportunities with almost 180 million population, with so much of low market penetration for our products. নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন বিদেশি বিনিয়োগকারীরা। সেখানে আছেন সহকর্মী ইউসুফ রানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, বিদেশি বিনিয়োগকারীদের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন নিয়ে সবশেষ জানাবেন আমাদের। অর্ঘ, আপনি যেমনটা বলছিলেন, বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু এই অর্থনৈতিক অঞ্চলটি এরই মধ্যে পরিদর্শন করেছেন। এরই মধ্যে নিলর্ন নামে একটি সুইডিশ কোম্পানি একটি চুক্তি সম্পন্ন করেছেন। নিলর্নের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তারা এইখানে একটি বড় বিনিয়োগ করার জন্য তারা এই চুক্তিতে এসেছেন এবং তারা বলছেন যে সরকার যদি তার প্রতিশ্রুতি রাখে, অর্থাৎ সরকারিভাবে যে সকল সুযোগ সুবিধা দেওয়া দরকার এবং আমলাতান্ত্রিক জটিলতা যদি না হয়, তাহলে তারা কিন্তু এখানে বড় একটি বিনিয়োগ করবেন। এই অর্থনৈতিক অঞ্চলের কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রায় ১,০০০ একর জমির উপরে কিন্তু এই অর্থনৈতিক অঞ্চলটি গড়ে উঠেছে এবং ৬০০ একর জমির উপরে এরই মধ্যে যে জমির উন্নয়ন কাজ এটি শেষ হয়েছে এবং আরও ৪০০ একর জমির উন্নয়নের কাজ চলছে এবং সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে এখানে সব ধরনের সুযোগ সুবিধা বিনিয়োগকারীদের জন্য রয়েছে এবং এই সুযোগ সুবিধা এরই মধ্যে বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে এবং এই অর্থনৈতিক অঞ্চল যদি পুরোপুরি চালু হয় তাহলে এখানে প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে তারা আশাবাদী এবং এখানে যে ধরনের সুযোগ সুবিধা দরকার সেই সুযোগ সুবিধা নিয়ে তারা এরই মধ্যে কাজ করছেন এবং এরই মধ্যে এখানে সিঙ্গার এবং বেকো নামে 2টি কোম্পানি কিন্তু উৎপাদন শুরু করেছেন। সিঙ্গারের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু সরকারের দেওয়া যে সকল সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধাগুলো তারা ভোগ করছেন এবং এখানে তারা নির্বিঘ্নে তাদের উৎপাদন কার্যক্রম কিন্তু চালিয়ে যেতে পারছেন এবং ভবিষ্যতে তারাও সরকারের উন্নয়নের দেশের উন্নয়নের সাথে সাথে তারাও কিন্তু আরও বেশি বিনিয়োগ করবেন বলে সিঙ্গারের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। সিঙ্গার জানিয়েছে যে তারা এরই মধ্যে ৭৮ বিলিয়নের একটি বিনিয়োগ কিন্তু তারা এই অর্থনৈতিক অঞ্চলে করেছেন। সরকারের পক্ষ থেকে এবং অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা বলছেন যে বাংলাদেশে যে সকল অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে এর মধ্যে অন্যতম নারায়ণগঞ্জের এই অর্থনৈতিক অঞ্চলটি এবং এখানে কিন্তু তারা সব ধরনের সুযোগ সুবিধা এরই মধ্যে নিশ্চিত করতে সক্ষম হয়েছেন এবং আগামীতেও তারা এই অর্থনৈতিক অঞ্চলটি নিয়ে খুব বেশি আশাবাদী এবং বিদেশি বিনিয়োগকারীরা এখানে আসলে তারা সব ধরনের সুযোগ সুবিধা নির্বিঘ্নে পাবেন বলে তারা কিন্তু বারবারই প্রতিশ্রুতি দিচ্ছেন। তো অর্ঘ, এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর।
ইউসুফ, ধন্যবাদ আপনাকে। সব ধরনের জটিলতার নিরসন চেয়ে রাজধানীতে মানববন্ধন করেছেন ইতালির ভিসা প্রত্যাশীরা। সকালে কাকরাইল মসজিদের সামনে মানববন্ধনে অংশ নেন সকল শ্রেণীর ভিসা প্রত্যাশী। তারা বলেন ২-৩ বছর আগে ইতালির ভিসার জন্য প্রক্রিয়া শুরু করেন তারা, কিন্তু এতদিনেও নানা জটিলতায় ভিসা পাননি তারা। এছাড়া ইতালির ভিসার জন্য অনেকেই বিভিন্ন দেশ থেকে এসেও পড়েছেন বিপাকে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা। 2023 এবং 24 সালের যত ব্যাকলগ পাসপোর্ট আছে সবগুলো যদি ভিসার যোগ্য হয় ভিসা প্রদান করুক, এবং যদি কাগজ 2 নম্বর হয় তাহলে রিজেক্ট, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের নলেজ অরিজিনাল, এই জন্য আমাদের এত আটকে রাখছে। আমাদের এখন আমরা ভিসা চাই। আমরা সারা জীবন এই রাস্তায় থাকবো যদি আমাদের এটা একটা সমাধান না হয়। আমরা রাস্তা ছেড়ে যাব না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের সরকার বাংলাদেশের, উনি যদি ইতালির মেলোনি সরকারের সাথে কথা বলেন, ইনশাআল্লাহ আমরা দীর্ঘ বিশ্বাস করি উনারই ক্ষমতা আছে, উনি আমরা রেগুলার সমাধান করতে পারবে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম, আছেন সেখানে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন, কি বলছেন প্রতিবাদকারীরা? দেখুন অর্ঘ, এখানে কিন্তু সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু এই বিক্ষোভ বা অবস্থান কর্মসূচি পালন করছেন। বিশেষ করে গাজায় যে নৃশংস হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এখান থেকে মূলত বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু এসেছে। আমি যদি একটু দেখাতে চাই যে এই পুরো জায়গাটি জুড়ে এখানে মূলত যারা আছেন ছাত্রদলের পক্ষ থেকে যে অবস্থান কর্মসূচি প্রত্যেকে জায়গার থেকে সেক্রেটারি থেকে শুরু করে ছাত্রদলের যে রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য উত্থাপন করছেন। এখানে কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে তাদের আজকে আপনাদের কর্মসূচির বিষয়ে যদি একটু বলতেন, আপনাদের প্রতিবাদের ভাষাটা আসলে কেমন হচ্ছে একটু এটা যদি একটু তুলে ধরতেন। আসলে প্রতিবাদের ভাষা বলতে আমি তো আমার জান দিয়েই প্রতিবাদ করতে চাই, যেহেতু আমাদের অনেক দূরত্বে বসবাস করি। সেইখানে হাদিস অনুযায়ীও যে মনের ঘৃণা জানিয়ে প্রতিবাদ করার সুযোগ আছে, প্রকাশ্যভাবে আমরা সেটা দৃশ্যমান এক জায়গায় হয়ে মনের ঘৃণা থেকে এই প্রতিবাদ জানাই। ইসরায়েলের প্রতি ঘৃণা জানাই, তাদের যারা দোষর, তাদেরকে যারা এই গণহত্যায় সহযোগিতা করতেছে তাদের প্রতি ঘৃণা জানাই। যদি মুসলমান হিসেবে সুযোগ থাকে ফিলিস্তিনির ভাইদের পাশে দাঁড়ানোর, সশরীরে আমি বিশ্বাস করি বাংলাদেশের সকল মুসলমান তাই দাঁড়ানোর জন্য মনে তামান্না রাখে। ধন্যবাদ অর্ঘ। একটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে এই ইসরায়েলের যে বা ফিলিস্তিনের বা গাজার উপরে যে নৃশংস হামলা, সেই হামলার প্রতিবাদে শুধুমাত্র বাংলাদেশের মুসলমান নয়, সারা বিশ্বের যত মুসলিম দেশ রয়েছে সেই দেশের মুসলমানরা প্রত্যেককে যার যার অবস্থান থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার কিন্তু আহ্বান জানিয়েছে এই ছাত্রদলের পক্ষ থেকে। পরবর্তী সংবাদে অন্যান্য যারা বক্তা রয়েছেন তাদের থেকে আমরা জানবো তাদের প্রতিবাদের ভাষাটা আসলে কি হবে বা আগামীতে কি ধরনের কর্মসূচি পালন করবে। এই ছিল আরিফুল, ধন্যবাদ আপনাকে। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তৃতীয় দফায় ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। 120 টন চিকিৎসা ও অন্যান্য সামগ্রী নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে সকালে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। প্রধান উপদেষ্টার নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় নৌবাহিনী মিয়ানমারে এ ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে। 11 এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে জাহাজটি পৌঁছানোর পর সে দেশের সরকারের প্রতিনিধি দলের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনা খাবার, বিশুদ্ধ পানি, হাইজিন কিট, প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ও তাঁবু। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।